বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক কমিটি থাকা অবস্থায় থেকে অবজারভেশনগুলো দিয়ে যাচ্ছিলাম। যখন তারা এই সংস্কার কমিশন কাজ শুরু করার আগেই মানে পুরনো আইনে যখন কমিশন গঠিত হলো, তখনই আমরা স্টেটমেন্ট করে বলেছিলাম যে এটা কিন্তু মানে ঠিক হচ্ছে না। মানে আপনাকে তো আগে নির্বাচন সংস্কার কমিশন আইনটা পুনর্গঠন করতে হবে। যেমন জাহিদ ভাই বললেন যে তারা নির্বাচন কমিশন আইন একটা ড্রাফট প্রস্তাব করেছেন। তারপরে নির্বাচন কমিশন হতে পারত কিংবা অন্য কোনোভাবে হতে পারত। কিন্তু এখন যখন এরা পুরনো আইনে কাজ করছে এবং তাদের বেশ কিছু কথাবার্তা, যেমন সেদিন দেখলাম যে সিইসি বলছেন যে আমরা সংস্কার অপেক্ষায় বসে থাকবো না, আমরা আমাদের কাজ চালিয়ে যাব এরকম। তারপর যে দুটো রাজনৈতিক দলের কথা আপনি বললেন, মধ্যে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় নাই, সাংবাদিকরা গিয়ে খুঁজে পায় নাই। কিন্তু এই কঠিন আইন যেটা এখন যে আরপিওটা আছে, অত্যন্ত কঠিন আইনে তারা কিভাবে বেরিয়ে আসলো আমরা খুবই অবাক হচ্ছি আর কি। বিরোধীদের গ্রাউন্ডগুলো কিন্তু খুবই অস্পষ্ট। যে এই যে যেমন ধরুন যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা মেয়াদ শেষে, এটার বিরোধিতার কি কারণ থাকতে পারে? আপনি যদি বরং এটা থাকা উচিত কেন? কারণ এই যে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে কাজ করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি যখন একটা ওই দায়িত্বে থাকবেন, আপনার কাছে জানা থাকবে আমি যদি আমার জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেই কিংবা নিরপেক্ষ আচরণ না করি, তাহলে আমাকে এই পরিণতি ভোগ করতে হবে। মানে আমাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার বিরুদ্ধে আমাকে জবাবদিহি করতে হবে। এইটা আপনাকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যে প্রিরিকুইজিট করা দরকার সেটা করবে। এখন তারা বলেছেন যে এটা সংসদীয় কমিটির কাছে থাকলে, এটা অবশ্য বিএনপিও বলেছে যে সংসদীয় কমিটির কাছে থাকলে রাজনৈতিকভাবে এটা প্রভাবিত হবে। তো সেক্ষেত্রে আপনি এটা জুডিশিয়াল কমিটি হতে পারে, জুডিশিয়াল রিভিউ হতে পারে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা তদারকি করতে পারে, কেউ না কেউ করতে হবে। আমরা তো প্রধানমন্ত্রীকেও জবাবদিহির মধ্যে আনতে চাচ্ছি, সেখানে নির্বাচন কমিশন কেন জবাবদিহির মধ্যে থাকবে না? আইসিটিতে যারা অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি মনে করি যে এটা যেহেতু নর্মাল কোনো ফৌজদারি অপরাধ না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি কেউ অভিযুক্ত হয়, সে অভিযুক্তই যথেষ্ট এই নির্বাচনে তাকে প্রার্থিতা না দেওয়ার ক্ষেত্রে। এর বাইরেও ঠিক আছে, এটা নিয়ে আপনি তর্ক করেন, ডিবেট করেন, কিন্তু অন্য যে দুটো ফেরারি আসামি এবং হচ্ছে আপনার সশরীরে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে তো অনলাইনে তো যে কোনো আসামি এখানে স্বতন্ত্র আওয়ামী লীগের মধ্যে দাঁড়ালো না, ধরেন স্বতন্ত্র হিসেবে উনি প্রার্থিতা ড্রাফট করলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট না? এগুলোর বিরোধিতার নির্বাচন কমিশনের কি মোটিভ থাকতে পারে? এখানে আরেকটা বিষয় হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেই বিষয়ে কিন্তু খুব কম আপত্তি এসেছে। কেউ যোগ করতে বলেছে, কিন্তু আপত্তিটা খুবই কম। কয়েকটা অন্যান্য সংস্কার কমিশনের ব্যাপারে তীব্র আপত্তি আমরা লক্ষ্য করেছি, কিন্তু এটার আমার জানা মতে সবচেয়ে কম আপত্তি নেই বললে চলে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে কিন্তু সমালোচনা করেনি। যদি তাই হয় তাহলে নির্বাচন কমিশন এটা করছে কেন? সংস্কারের ক্ষেত্রে মেজর সংস্কারের যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক, জনপ্রশাসন নিয়ে কিছু আপত্তি আছে। সবচেয়ে বড় তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু আসলে সংবিধানটা নিয়ে। অন্য সকল কিছুর ব্যাপারে মোটামুটি একটা বেশিরভাগ দলের মধ্যে একটা ঐক্যমত্য আছে। সামান্য দুই একটা বিষয়, যেমন কতজন নারী, আসলে নারীর যে আসন, যেটা 100 আসনের কথা বলা হয়েছে, এরকম দুই একটা ক্ষেত্র ব্যতীত নির্বাচন কমিশনের প্রস্তাবগুলো প্রায় সবাই গ্রহণ করেছে। তাদের জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটা আবার সংবিধানের ক্ষেত্রে আছে। হ্যাঁ, এরকম দুই একটা, মানে মোটা দাগে এইগুলো আসলে গ্রহণযোগ্য। এবং এগুলো যেটা জাহিদ ভাই বললেন যে আমাদের দেশের নাগরিকরা পর্যন্ত এগুলোর ব্যাপারে কনসার্ন আছে, তারা মতামত দিয়েছে। ঠিক আছে, 72 সংবিধানের সময় কিন্তু এত প্রণয়নের সময় কিন্তু এত জনগণ মানে মতামত দেয়নি, মতামত চাওয়া হয়নি, এখন চাওয়ার সুযোগ রয়েছে। এবং আপনি ওয়েবসাইটে দেওয়ার পরেও এত মানুষ এটাতে ইনভলভ হয়েছে। যদি আরো অন্য কোনো পদ্ধতিতে আমরা বাঁচতাম, তাহলে আপনি দেখতেন যে আরো অসংখ্য মানুষ এটাতে যুক্ত হতো। ধরেন আপনি যদি একটা বুথ করে দিতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্প্রেডশিটে টিক মারতে মারতে একেবারে এটাকে ঝালাপালা করে ফেলতো। প্রচুর আগ্রহ আছে কিন্তু ছেলে মেয়েদের সবার, কিন্তু তবু যে পরিমাণ রেসপন্স তারা পেয়েছে এটা তো হিউজ। তাহলে আপনি এই জিনিসগুলোর ব্যাপারে একটা মাস কনসেনসাস আছে, এগুলোকে কেন তারা রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিচ্ছে, এটা আমি মনে করি যে এটা উদ্দেশ্য প্রণোদিত। এবং এই কারণে আমরা আমাদের দিক থেকে বলেছি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কিন্তু ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিটা সামনে আরো জোরালো হবে। কারণ প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করতে চান, কিন্তু এই নির্বাচন কমিশনের যে আলামত দেখা যাচ্ছে তাতে সবচেয়ে সেরা নির্বাচন তো দূরে থাকা, আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে 3-4টা সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে বাংলাদেশে, মানে যেগুলো অলমোস্ট, কিন্তু 91 ইলেকশন নিয়ে খুব বেশি আপত্তি নাই। 96 ইলেকশন, মানে পরে যেটা মধ্যে আওয়ামী লীগ আসলো, 2001 সালের ইলেকশন, 2008 ইলেকশন, এগুলো নিয়ে কিছু 2008 নিয়ে বড় ধরনের আছে, কিন্তু তবু এটা মানুষ মেনে নিয়েছে। মানে এটা 2008 ওই মানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে নেগোসিয়েশন, সেগুলো সবাই জানে। জানার পরেও দেখুন আওয়ামী লীগকে যখন অবৈধ বলা হয়, তখন বলা হয় কিন্তু 2011 সালের পর থেকে। ঠিক আছে, মানে আমরা ধরে নিতে পারি 3-4টা ইলেকশন বাংলাদেশের বাস্তবতায় এটা মানে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তো সেইগুলোর স্ট্যান্ডার্ডও তো আপনাকে, সেগুলোর স্ট্যান্ডার্ডে যে ভালো নির্বাচন আপনাকে এবার করতে
করতে হবে যদি প্রধান উপদেষ্টা স্মরণকালের সেরা নির্বাচন করতে হয়। কিন্তু এই নির্বাচন কমিশনের তো আমি মনে করি যেটা পুনর্গঠন করা এবং আরও যে আইনগুলো পুরো ঠিক করা, নির্বাচন কমিশন কাজ করছে, অসুবিধা নেই। আমরা কিন্তু কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, আমরা পদ্ধতি এবং যে বিধান, যে বিধি দ্বারা নির্বাচন কমিশন পরিচালিত হবে, নির্বাচন যে অনুষ্ঠিত হবে যে সমস্ত আইন দ্বারা, সেগুলোর ক্ষেত্রে আমরা ফোকাস করছি যে এগুলো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আসলে নন নেগোশিয়েবল, সেটা হলো যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। কারণ এটাই হচ্ছে আপনার উপর চাপ তৈরি করবে। আপনি যদি পরবর্তীতে এটা ফাঁকি দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখন আসলে গা ছাড়া মনোভাবে থাকবেন। কিন্তু আপনি যদি জানেন যে আপনার যে কোনো ভুলের জন্য, মানে যেগুলো আসলে অ্যাকাউন্টেবল করার মতো ভুল কিংবা অপরাধ, সেগুলোর জন্য আপনাকে নিশ্চিত মুখোমুখি হতে হবে, প্রশ্নের মুখোমুখি হতে হবে, জবাব দিয়ে মুখোমুখি হতে হবে, তখন কিন্তু আপনি আসলে আপনার দায়িত্বশীলতার আচরণ করবেন এবং দায়িত্বের মধ্যে থাকবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট।